ঠিক আছে? তো আমরা আজকে যে অ্যালগরিদম প্রজেক্টগুলো দেখবো সেটা হচ্ছে আমরা লাস্ট ক্লাসে ইঞ্চি থেকে সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে ইঞ্চি এই ধরনের কনভার্সন করেছিলাম। আজকে আমরা করবো সেলসিয়াস থেকে ফারেনহাইট বা ফারেনহাইট থেকে সেলসিয়াস। তারপরে দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করা, দুইটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যা বের করা, এই ধরনের কিছু কাজ আমরা আজকে দেখবো। তো ফার্স্টে আমরা যে জিনিসটা দেখবো, আমরা গত ক্লাসে সেলসিয়াস থেকে ফারেনহাইট, হ্যাঁ আমরা গত ক্লাসে সেলসিয়াস থেকে ফারেনহাইট বা ফারেনহাইট থেকে সেলসিয়াস এইটুক দেখেছিলাম। মানে এইটুক আমরা করিনি, এটা আজকে করব। সরি, আমরা হচ্ছে ইঞ্চি থেকে সেন্টিমিটার করেছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি একটু বের করি। আচ্ছা, তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে সেলসিয়াস থেকে ফারেনহাইটে রূপান্তরের সি প্রোগ্রাম, মানে সরি অ্যালগরিদম ফ্লোচার্ট, আর হচ্ছে ফারেনহাইট থেকে সেলসিয়াসে রূপান্তরের অ্যালগরিদম ফ্লোচার্ট। ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে ফারেনহাইট থেকে সেলসিয়াস এ রূপান্তরের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। সবাইকে লিখে নেয় তাড়াতাড়ি করে, সবাই লিখো। প্রশ্নটা হচ্ছে ফারেনহাইট থেকে সেলসিয়াসে রূপান্তরের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। ফারেনহাইট থেকে সেলসিয়াসে রূপান্তরের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। ফারেনহাইট থেকে সেলসিয়াসে রূপান্তরের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। তো ফারেনহাইট থেকে সেলসিয়াসে রূপান্তর করার জন্য আমাদের যে জিনিসটা প্রথমে জানতে হবে সেটা হচ্ছে ফারেনহাইট আর সেলসিয়াসের মধ্যে সম্পর্কটা কি। এই সম্পর্কটা জানলে আমরা কি করতে পারবো, ফারেনহাইট থেকে সেলসিয়াসে রূপান্তর করতে পারবো। আমরা প্রথমে অ্যালগরিদমটা করব। তো আমাদের প্রশ্নটা হচ্ছে ফারেনহাইট থেকে সেলসিয়াসে রূপান্তর। তাহলে ফারেনহাইটটা ইনপুট নিতে হবে আর আউটপুট হবে সেলসিয়াস। ফারেনহাইটটা ইনপুট নিতে হবে, আউটপুট হবে সেলসিয়াস। আমরা ফার্স্টে অ্যালগরিদমটা করি। সবাই একটু তাড়াতাড়ি করে লিখে ফেলো আমার সাথে, অ্যালগরিদম। তো অ্যালগরিদম করে আমরা ফার্স্টে যে স্টেপ 1 এ কি লিখবো, স্টার্ট করা। স্টেপ 1 এ আমরা কি করব, স্টার্ট করব। স্টেপ 1 এ লিখলাম আমরা স্টার্ট। সবাই তাড়াতাড়ি করে লিখে ফেলো আমার সাথে। স্টেপ স্টেপ 2 তে গিয়ে আমরা যেটা করব, আমরা ইনপুট নিব। এখন এইখানে ইনপুট কোনটা হবে, আমরা দুইটা সংখ্যা নিয়ে কাজ করছি, একটা হচ্ছে ফারেনহাইট, একটা হচ্ছে সেলসিয়াস। আমরা ফারেনহাইটে একটা মান ইনপুট নিব, এটাকে কনভার্ট করব সেলসিয়াসে, অর্থাৎ একটা ক্যালকুলেটর বানাবো যেটা ফারেনহাইট থেকে সেলসিয়াসে কনভার্ট করতে পারে। তো ইনপুট নিব আমরা ফারেনহাইট, এইটাকে আমরা প্রসেস করব সেলসিয়াসে। তো আমরা স্টেপ 3 তে যাব। স্টেপ 3 তে গিয়ে আমরা ফর্মুলাটা লিখব। তো আমরা জানি যে সেলসিয়াস আর ফারেনহাইটের যে সম্পর্ক আছে সেটা কি, সেটা হচ্ছে এই যে এখানে দেখা যাচ্ছে C/5। সূত্রটা হচ্ছে C/5 ইকুয়াল F-32/9। এটা আমরা ছোটবেলায় পড়েছি 7-8 এ, বিজ্ঞান বইয়ে পড়েছিলাম। সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে C/5 ইকুয়াল F-32/9। তো আমরা এখানে যেটা করতে চাচ্ছি, আমরা হচ্ছে মান বের করতে চাচ্ছি সেলসিয়াসের, মানে আমরা ফারেনহাইটটা ইনপুট নিব, সেলসিয়াসের মানটা বের হবে। তো আমরা সেলসিয়াসের মান যেহেতু বের করতে চাচ্ছি, সেলসিয়াসটাকে বাম পাশে রাখতে হবে। তো আমরা ফার্স্টে আর গুণন করলাম 9C, আর গুণন করলাম 9C ইকুয়াল 5F-32। তো যেহেতু আমরা সি এর মান বের করব, সিটাকে রেখে 9টাকে ওপাশে ভাগ করে দিব। তো আমরা এই লাইনে পেয়েছি 9C ইকুয়াল 5 ইন্টু F-32। আমরা সিটাকে রেখে 9টাকে ভাগ করে দিলাম, অর্থাৎ এখানে 5 আছে, 5/9 ইন্টু F-32, 5/9 ইন্টু F-32। তো আমরা এখানে সূত্রের মধ্যে এটা লিখে ফেলবো। আমরা লিখতে পারি সি সমান কি লিখবো, 5/9 ইন্টু সি সমান 5/9 ইন্টু কি হবে, F-32। তো আমরা ফার্স্ট লিখবো F-32। এইটা হচ্ছে আমার প্রসেসের ফর্মুলা, মানে সূত্র, অর্থাৎ ফারেনহাইট থেকে সেলসিয়াসে কনভার্ট করার জন্য। তারপর স্টেপ 4 এ গিয়ে আমরা যেটা করব, যেহেতু আমাদের সূত্রটা মান বের করে নিবে, আমরা প্রিন্ট করব হচ্ছে সেলসিয়াসকে, কারণ আমরা সেলসিয়াসের মানটা পেয়ে যাব। আমরা প্রিন্ট করব সেলসিয়াসকে। তারপর স্টেপ 5 এ গিয়ে আমরা লিখবো এন্ড। স্টেপ 5 এ গিয়ে আমরা এন্ড লিখবো। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা ইনপুট নিব ফারেনহাইট, সেটাকে কনভার্ট করব সেলসিয়াসে। আমরা ইনপুট নিব ফারেনহাইট, সেটাকে কনভার্ট করব সেলসিয়াসে। তো আমরা ফারেনহাইটের মান যদি এখানে বসাই, তো ফারেনহাইটের মান বসানোর পরে এই ফারেনহাইটের মান যদি এখানে বসাই, সেটা কি হয়ে যাবে, কনভার্ট হয়ে যাবে সেলসিয়াসে। তো আমরা জাস্ট গুগলে গিয়ে আমরা এটাকে লিখে একটু দেখি যে সেলসিয়াস থেকে ফারেনহাইট কিভাবে করতে হয়, ঠিক আছে? তো
তো আমি তোমাদের জন্য শেয়ার করছি স্ক্রিন। আমি শেয়ার স্ক্রিন করছি। আচ্ছা, এটা কেটে নেই। আচ্ছা, এটা মনে হয় তোমরা লিখে ফেলেছো। লিখে ফেললে আমি এটা কেটে দিতে পারি। তো তোমাদের জন্য আমি স্ক্রিন শেয়ার করছি। আমরা গুগলে গিয়ে এমন একটা ক্যালকুলেটর দেখবো যে এগুলো কিভাবে কাজ করে। আমরা প্র্যাকটিক্যালি একটু দেখে ফেলি, তাহলে আমাদের শেখাটা কাজে লাগবে। আমরা কি করতে চাচ্ছি, আমরা যাচ্ছি হচ্ছে ফারেনহাইট থেকে কি করা, সেলসিয়াসে কনভার্ট করা। ফারেনহাইট বানানটার জন্য কি, এফ ই আর এইচ ই, ফারেনহাইট টু সেলসিয়াস চলে আসছে। দেখো, ফারেনহাইট টু সেলসিয়াসে লিখলে এখানে ফারেনহাইট টু সেলসিয়াস কনভার্টার চলে আসছে। তুমি এখানে ফারেনহাইটের মান ইনপুট দিবা, দেওয়ার সাথে সাথে সেটা হচ্ছে সেলসিয়াসে কনভার্ট হয়ে যাবে। ধরো তুমি লিখলা যে তোমার 104 ডিগ্রি জ্বর হয়েছে, তুমি লিখলে 104 ডিগ্রি জ্বর। এখন আমরা জানি যে জ্বর আমরা মাপি, এটা হচ্ছে 104 ডিগ্রি মানে ফারেনহাইটে। 104 ডিগ্রি দেওয়ার সাথে সাথে এটা সেলসিয়াসে হয়ে গেছে 40 ডিগ্রি সেলসিয়াস। আবার আমরা পানি ফুটাই হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। 100 ডিগ্রি সেলসিয়াস দিলে সেটা ফারেনহাইটে কনভার্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা প্রথমে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা যে কোনো একটা মানকে, ধরো আমি 100 ডিগ্রি ফারেনহাইট দেখতে চাই, এটা সেলসিয়াসে কত। তো আমরা ইনপুট দিব হচ্ছে ফারেনহাইট, আউটপুটে চলে আসবে সেলসিয়াস। তো এটা হচ্ছে আমরা এতক্ষণ তৈরি করলাম। তো এখানে দেখো ফর্মুলাটা লেখা আছে, কিন্তু দেখো এই যে 5/9 ইন্টু এই যে ফারেনহাইট -32, অর্থাৎ ফারেনহাইটের যে মানটা ইনপুট দেওয়া হবে, আমি 100 দিয়েছি, ফারেনহাইটের জায়গায় 100 বসেছে। তো আমাদের যে সূত্র ছিল f-32 ইন্টু 5/9 অথবা 5/9 ইন্টু f-32, এই সূত্র কি করেছে, সেলসিয়াসের মান বের করেছে। তো আমরা যেটা করলাম, এটাকে আমরা এখন সুন্দর করে ফ্লোচার্ট করে ফেলবো। এই অ্যালগরিদমটাকে আমরা ফ্লোচার্ট করব। আমরা জানি ফ্লোচার্ট কিভাবে করতে হয়। ফ্লোচার্ট করার জন্য জাস্ট চিহ্নগুলো চেঞ্জ হবে, অর্থাৎ আমরা এখানে কিছু চিহ্ন দিব। স্টার্টের জন্য আমরা এরকম একটা চিহ্ন দিয়ে আমরা জানি, আমরা স্টার্ট করলাম। তারপর ইনপুট নেওয়ার জন্য কি করি, সামান্তরিক চিহ্ন দেই। তো আমরা এখানে রিড না লিখে ইনপুট লিখবো, আমরা যেভাবে শিখেছি সেভাবেই করব। ফার্স্টে লিখবো স্টার্ট, তারপর লিখবো ইনপুট এফ, এখানে লিখবো আমরা ইনপুট এফ। তারপর আমরা সূত্রটা লিখবো c=f/9 ইন্টু f-32। সূত্রটা লিখবো আমাদের মতো করে, আমরা যেভাবে লিখেছি ওখানে। তারপর আমরা প্রিন্ট করবো কাকে, সিটাকে প্রিন্ট করবো, তারপরে এন্ড করে দিব। অর্থাৎ অ্যালগরিদমটা পারলে ফ্লোচার্টটা পারা যাবে, ফ্লোচার্টটা পারলে অ্যালগরিদমটা পারা যাবে। এখন তোমাদের জন্য কাজ হচ্ছে, তোমরা যেটা করবা, তোমরা ফারেনহাইট থেকে সেলসিয়াসে রূপান্তরটা আমাকে দেখাবা। সরি, সেলসিয়াস থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে সেলসিয়াস আমরা করেছি। তোমরা যেটা করবা সেটা হচ্ছে সেলসিয়াস থেকে ফারেনহাইটের রূপান্তরের অ্যালগরিদম ও ফ্লোচার্ট, এটা তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে। কি করবা, সেলসিয়াস থেকে ফারেনহাইটের রূপান্তরের অ্যালগরিদম ও ফ্লোচার্ট, সেলসিয়াস থেকে ফারেনহাইটের রূপান্তরের অ্যালগরিদম ও ফ্লোচার্ট, এইটা একটা অ্যাসাইনমেন্ট থাকবে। আর একটা অ্যাসাইনমেন্ট আমরা সামনে দিব। তো আমরা যেটা করব সেটা হচ্ছে সেলসিয়াসের মান ইনপুট নিব, আর আউটপুটে সেটা হয়ে যাবে ফারেনহাইট। আমরা ইনপুট নিব কিসের মান, সেলসিয়াসের মান, আউটপুট হয়ে যাবে ফারেনহাইট। সবাই একটু প্রশ্ন লিখে ফেলো। প্রশ্নটা কি, প্রশ্নটা হচ্ছে সেলসিয়াস থেকে ফারেনহাইটের রূপান্তরের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। তো সেলসিয়াস থেকে ফারেনহাইটের রূপান্তরের যে সমীকরণটা, এটা কিন্তু এখানে দেখো বের করা আছে। অর্থাৎ আমরা c/5 = f-32/9 এটা লিখেছি ফার্স্টে। লিখার পরে আমরা f এর মান বের করব। f এর মান বের করার জন্য আমরা f টাকে বাম পাশে রাখতে চাই। তাই আমরা কি করলাম, এই যে 5 ইন্টু f-32 এটা গুণ করে বাম পাশে রাখলাম, আর 9c টাকে আমরা ডান পাশে রাখলাম। কি করলাম, আমরা 5 ইন্টু f-32 এটাকে বাম পাশে রাখলাম, আর 9c টাকে আমরা ডান পাশে রাখলাম। রাখার পরে তারপর আমরা কি করব, যেহেতু আমরা f টার মান বের করতে চাচ্ছি, তাই f টাকে কি করলাম, আলাদা করলাম। আর 5 টা এখানে গুণ ছিল, পাশে পাঠিয়ে দিলে এটা ভাগ হয়ে যাবে। তো আমরা f-32 ইকুয়াল লিখলাম, 5 টা পাশে গেলে ভাগ হয়ে যাবে 9c/5। এখন আমরা f এর মানটা বের করব। f ইকুয়াল কি হবে, এখানে -32 আছে, ডান পাশে গেলে +32 হয়ে যাবে। তাহলে হয়ে যাবে 9c/5 +32, 9c/5 +32। এই সমীকরণটা ব্যবহার করে তোমরা যেটা করবা সেটা হচ্ছে এই সমীকরণের সাহায্যে তোমরা সেলসিয়াস থেকে ফারেনহাইট কনভার্ট করবে। তাহলে আমাদের মূল যে সমীকরণটা সেটা হচ্ছে এই সমীকরণটা। অর্থাৎ আমরা এখান থেকে f = 9c/5 +32 এই সমীকরণ ব্যবহার করে সেলসিয়াস থেকে ফারেনহাইটের রূপান্তরের অ্যালগরিদম আর ফ্লোচার্টটা করে ফেলবো। কি করবো, আমরা সেলসিয়াস থেকে ফারেনহাইটের রূপান্তরের অ্যালগরিদম ফ্লোচার্টটা নিজেরা ট্রাই করব। ঠিক আছে, আমি সমীকরণটা লিখে দিলাম।
তো এখন আমরা যে ধরনের অ্যালগরিদম ফ্লোচার্টে যাব সেগুলো হচ্ছে কন্ডিশনাল, অর্থাৎ আমরা এতদিন যা করেছি নরমালি প্রসেস, অর্থাৎ সূত্র জানা থাকলেই অঙ্ক বের করা গেছে বা ম্যাথ সলভ করে আমরা কি করেছি, ক্যালকুলেশন করে আমরা বের করেছি। এখন আমরা যে ধরনের অ্যালগরিদম ফ্লোচার্টে যাব সেগুলোতে হচ্ছে তোমার কন্ডিশন থাকবে যে এটা কি বড় না ছোট, এটা কি এত এর সমান নাকি সমান না, এই ধরনের কন্ডিশন আমরা যাব। তো কন্ডিশনে যাওয়ার জন্য তোমাদের আমি ফ্লোচার্ট শিখেছিলাম, তোমাদের মনে আছে যে ডায়মন্ড একটা চিহ্ন ছিল ডায়মন্ড। আমি আবার একটু মনে করে দিচ্ছি, আমাদের ফ্লো চার্টের যে সাইন গুলো ছিল, তো এই ফ্লো চার্টের সাইন গুলোতে একটা ছিল এই যে ডায়মন্ড চিহ্ন, এটার নাম হচ্ছে ডায়মন্ড, যেটার কাজ হচ্ছে ডিসিশন নেওয়া। তো এই ডায়মন্ড চিহ্নটা আমাদের আজকে কাজে লাগবে, কানেক্টরটাও কাজে লাগতে পারে। তো ডায়মন্ডের কাজ হচ্ছে সে ডিসিশন নিবে, সে কোন দিকে যাবে। ধরো তুমি একটা রাস্তায় হাঁটছো, হাঁটার পর হঠাৎ করে দেখলা যে ওখান থেকে ডান দিকে একটা রাস্তা গেলো, বাম দিকে একটা রাস্তা গেলো। এখন তুমি ঠিক করবা যে ডান দিকে যাবা না বাম দিকে যাবা। তো তোমার রাস্তা যদি ডান দিকে হয় তুমি ডান দিকে যাবা, আর যদি বাম দিকে হয় তাহলে বাম দিকে যাবা। ধরো ডান দিকে তোমার স্কুল বা কলেজ, আর বাম দিকে হচ্ছে বাসা। এখন তোমার যদি কলেজের টাইম হয় তাহলে তুমি কোন দিকে যাবা, কলেজে যাবা। আর যদি কলেজের ছুটি টাইম হয় তাহলে তুমি বাসার দিকে যাবা। তো বিষয়টা হচ্ছে যে এই ডিসিশন চিহ্নটা তোমাকে ঠিক করবে তোমার ডিরেকশনটা কোন দিকে হবে। আর কানেক্টরের কাজটা হচ্ছে অনেকগুলো যদি ডিরেকশন চলে আসে, মানে অনেকগুলো যদি লাইন চলে আসে সবগুলোকে সে একসাথে কানেক্ট করে, অনেকগুলো লাইনকে সে কি করে একসাথে কানেক্ট করে কানেক্টর। আর ডিসিশন হচ্ছে সে সিদ্ধান্ত নিবে তুমি কোন দিকে যাবা। তো ডিসিশন সবসময় হচ্ছে ইয়েস অথবা নো হয়, মানে আমি কি দিকে যাবো নাকি যাবো না, ইয়েস অথবা নো। ডিসিশন সবসময় হবে ইয়েস অথবা নোতে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে একটা সংখ্যা ধনাত্মক কিনা তা নির্ণয়ের অ্যালগরিদম অফ ফ্লোচার্ট লিখো। আমাদের প্রশ্ন হচ্ছে একটি সংখ্যা ধনাত্মক কিনা তা নির্ণয়ের অ্যালগরিদম অফ ফ্লোচার্ট। তো একটা সংখ্যা ধনাত্মক কিনা সেটা নির্ণয় করার জন্য যে সূত্রটা সেটা হচ্ছে কি দেখতে হবে সংখ্যাটা জিরোর থেকে বড় কিনা। একটা সংখ্যা ধনাত্মক তখনই হবে যদি সেটা জিরোর থেকে বড় হয়। আমরা জানি জিরোর থেকে বড় হলে আমরা পজিটিভ বলি, আর জিরো থেকে ছোট হলে আমরা কি বলি, নেগেটিভ বলি। তো একটা সংখ্যা ধনাত্মক কিনা সেটা তখনই ধনাত্মক হবে যখন সংখ্যাটা জিরো থেকে বড় হবে। তো আমরা ফার্স্টে আমরা প্রশ্নটা লিখে নিই সবাই, একটি সংখ্যা ধনাত্মক কিনা তা নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। তো ফার্স্ট আমরা ফ্লোচার্টটা আগে দেখবো, তারপর অ্যালগরিদমটা করি আমরা এখানে। আগে আমরা ফ্লোচার্টটা দেখি। ফ্লোচার্টে বলা আছে স্টার্ট, মানে শুরু করলাম। তারপর একটা সংখ্যা আমি ইনপুট নিব, মানে সংখ্যাটা কত আমি জানি না, তাই আমাকে সংখ্যাটাকে নিতে হবে। আমি লিখবো ইনপুট এ। আমি যদি এ ধরি এ, এ লিখবো, যদি এক্স ধরি এক্স লিখবো। মানে যে সংখ্যাটা যে ভেরিয়েবলটা আমি সেটা ধরবো, 1 2 ধরা যাবে না কিন্তু, কারণ সংখ্যাটা হচ্ছে যে কোনো একটা সংখ্যা হতে পারে। তো এখানে প্রশ্নে বলা আছে কি ধনাত্মক সংখ্যা, মানে একটা সংখ্যা ধনাত্মক কিনা তা নির্ণয়, অর্থাৎ সংখ্যাটা জিরো থেকে বড় কিনা দেখতে হবে। তো এখন আমরা ইনপুট নেওয়ার পর আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা কন্ডিশন চেক করব। আমরা বলবো আমরা যে সংখ্যাটা নিলাম এই সংখ্যাটা কি জিরো থেকে বড়। এখন সে অ্যান্সার দিতে পারে দুইটা, বলতে পারে হ্যাঁ সংখ্যাটা জিরো থেকে বড়, অথবা সে বলতে পারে না সংখ্যাটা জিরো থেকে বড় না। কি বলতে পারে, যে সংখ্যাটা জিরো থেকে বড়, অথবা বলতে পারে সংখ্যাটা জিরো থেকে বড় না। যদি জিরো থেকে বড় হয় তাহলে আমরা কি বলবো তাকে, যে তুমি হচ্ছে সিদ্ধান্ত নিবা এটা পজিটিভ সংখ্যা। আর যদি জিরো থেকে ছোট হয় তাহলে তুমি সিদ্ধান্ত নিবা এটা হচ্ছে নেগেটিভ সংখ্যা। তাহলে এই ফ্লোচার্টটা করার নিয়ম হচ্ছে তোমাকে প্রথমে ইনপুট নিতে হবে। ইনপুট থাকলে ইনপুট নিবা, নেওয়ার পর তুমি হচ্ছে এই ডিসিশনের মধ্যে গিয়ে জিজ্ঞেস করবা ইজ, জিজ্ঞেস করবা ইজ, কি জিজ্ঞেস করবা ইজ, যে সংখ্যাটা তুমি নিলা জিজ্ঞেস করবা সেটা কি জিরো থেকে বড়। তুমি লিখবা ইজ এ গ্রেটার দেন জিরো, এ কি জিরো থেকে বড়। তখন অ্যান্সার আসতে পারে ইয়েস অথবা নো। যদি অ্যান্সার ইয়েস আসে তাহলে তুমি লিখবা প্রিন্ট এ ইজ পজিটিভ। আর যদি অ্যান্সার নেগেটিভ আসে অর্থাৎ নট আসে, যে এটা জিরো থেকে বড় না, তখন তুমি লিখবা প্রিন্ট এ ইজ নট পজিটিভ। কি বললাম, যদি জিরো থেকে বড় হয় তাহলে তুমি লিখবা প্রিন্ট এ ইজ পজিটিভ, আর যদি জিরো থেকে ছোট হয় তাহলে লিখবা প্রিন্ট এ ইজ নেগেটিভ। এখন আমাদের অ্যান্সার কিন্তু দুইটা আসবে না, আমাদের অ্যান্সার আসবে শুধু একটা। সেটা কি, সেটা হতে পারে হচ্ছে হয় পজিটিভ আসবে না হলে নেগেটিভ আসবে। যেহেতু এখানে অনেকগুলো ডিরেকশন, যেহেতু এখানে অনেকগুলো ডিরেকশন আছে মানে দুইটা ডিরেকশন, এই দুইটা ডিরেকশনকে কানেক্ট করার জন্য আমরা কানেক্টর চিহ্ন ইউজ করলাম। দুইটা ডিরেকশনকে কানেক্ট করার জন্য আমরা কানেক্টর চিহ্নটা ইউজ করলাম। তো তারপর হচ্ছে আমরা এন্ড করে দিলাম। আমি আবার শুরু থেকে বলছি, সেটা হচ্ছে আমরা প্রশ্নটা আমাদের বলা হয়েছে যে একটা সংখ্যা ধনাত্মক কিনা তা নির্ণয়ের ফ্লোচার্ট লিখো। একটা সংখ্যা ধনাত্মক কিনা তা নির্ণয়ের ফ্লোচার্ট আমরা করছি। তো একটা সংখ্যা কি আমি কিন্তু জানি না, তাহলে আমি কি করব, স্টার্ট করব ফার্স্টে। ফার্স্টে আমি কি করব, স্টার্ট করব। স্টার্ট করার পরে আমি কি করব, ইনপুট নিব একটা সংখ্যা, লিখলাম ইনপুট এ। ইনপুট নেওয়ার পর আমি কন্ডিশন চেক করব যে আমি যে সংখ্যাটা নিলাম
আমি যে সংখ্যাটা নিলাম সেটা কি 0 থেকে বড় কিনা, কারণ আমাকে ধনাত্মক সংখ্যা বের করতে হবে। আমি যে সংখ্যাটা নিলাম সেটা 0 থেকে বড় কিনা। যদি বড় হয় তাহলে আমি বলবো সংখ্যাটা পজিটিভ। যদি বড় হয় তাহলে আমি বলবো সংখ্যাটা পজিটিভ। আর যদি বড় না হয় তাহলে আমি বলবো সংখ্যাটা পজিটিভ না, সংখ্যাটা হচ্ছে নেগেটিভ। তাহলে 0 থেকে বড় হলে আমি বলবো হচ্ছে প্রিন্ট a is পজিটিভ। আর যদি নো হয় তখন আমি বলবো প্রিন্ট a is নট পজিটিভ। এখন আমাদের ডিরেকশন হয়ে গেছে দুইটা। তো দুইটা ডিরেকশনকে একসাথে করার জন্য আমরা কানেক্টর চিহ্ন দিয়ে, আমরা জানি যে প্রোগ্রাম শেষ করলে এন্ড দিতে হয়। আমরা জানি প্রোগ্রাম শেষ করলে এন্ড দিতে হয়। তো এন্ড আমরা দুইটা জায়গায় আলাদা করে দিতে পারতাম। এন্ড আমরা দুইটা জায়গায় আলাদা করে দিতে পারতাম, কিন্তু এটা ভালো দেখাইতো না। তাই আমরা কানেক্টর দিয়ে কি করলাম, আমরা কানেক্টর দিয়ে সবটা একসাথে করে ফেলছি। ঠিক আছে? তাহলে এখানে ইজ এর কাজটা কি? ইজ এর কাজ হচ্ছে ইজ দিয়ে প্রশ্ন করবে। ইজ দিয়ে প্রশ্ন করে আমরা জিজ্ঞেস করি না যে তুমি কি যাবা? আমি এখানে প্রশ্ন করলাম ইজ এ গ্রেটার দেন 0। আমি জিজ্ঞেস করলাম ইজ এ গ্রেটার দেন 0, মানে ইজ এ কি 0 থেকে বড়? একটা প্রশ্ন করলে যদি আমি বলি যে এটা কি বড়, তখন প্রশ্ন আসতে পারে হা অথবা না। এই হা হলে আমি বলি ইয়েস, আর না হলে বলি নো। ইয়েস নো তুমি যে কোনো দিকে দিতে পারো। যদি ডান দিকে দাও তাহলে তুমি লিখবে ডান দিকে পজিটিভ, আর যদি ইয়েসটা বাম দিকে দিতা তাহলে তুমি বাম দিকে লিখতে পজিটিভ। মানে ইয়েসটা তুমি যেদিকে দিবা ইয়েস রেজাল্টটা সেখানে লিখবা, নোটা তুমি যেদিকে দিবা নো এর রেজাল্টটা তুমি সেখানে লিখবা। এই হলো মোটামুটি কন্ডিশন থাকলে, অর্থাৎ আহ একটা সংখ্যা 0 থেকে বড় না ছোট, একটা সংখ্যা ধনাত্মক কিনা, একটা সংখ্যা জোড় কিনা, দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা কোনটা, ছোট সংখ্যাটা কোনটা, এই ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন যদি থাকে তখন আমরা কি করি, এই ধরনের ডিসিশন চিহ্নটা ইউজ করি। ডিসিশন চিহ্নটা আজকে আমাদের নতুন ছিল। তো এইটুকের মধ্যে কারো যদি প্রশ্ন থাকে, আমরা এখন এইটার অ্যালগোরিদম করব। আমি তো এখানে ফ্লোচার্ট করেছি, আমি এখন করব অ্যালগোরিদম। তো অ্যালগোরিদম করার জন্য এখানে কি আছে, কন্ডিশন আছে। তাহলে আমাদের অ্যালগোরিদমের কন্ডিশনের বিষয়টা আসবে। আমি ফার্স্টে গিয়ে কি করব, স্টেপ 1 লিখব। আমাদের অ্যালগোরিদম লেখার নিয়ম হচ্ছে ফার্স্টে লিখে স্টেপ 1 লিখতে হয়, লিখে স্টার্ট করতে হয়। ঠিক আছে? স্টেপ 2 থেকে আমি ইনপুট নিব। স্টেপ 2 থেকে আমরা ইনপুট নিব, তাড়াতাড়ি করে তোমরা লিখে ফেলো। ইনপুট নিব এটাকে, অর্থাৎ আমরা এখানে যা যা করেছি সেটা হচ্ছে অ্যালগরিদমে বসাবো। দেখো আমরা স্টেপ 2 থেকে কি করলাম, ইনপুট নিলাম। স্টেপ 3 তে গিয়ে আমরা যেটা করব, আমরা জিজ্ঞেস করব কন্ডিশনে, যে প্রশ্ন করব ইজ এ গ্রেটার দেন 0। আমি প্রশ্ন করব ইজ এ গ্রেটার দেন 0। তখন কিন্তু অ্যান্সার আসতে পারে দুইটা, একটা হইতে পারে ইয়েস, একটা হইতে পারে নো। তো আমাদেরকে দুইটা অ্যান্সার লেখার অপশন দিতে হবে। আমি ইয়েস লেখার অপশন দিব, নো লেখার অপশন দিব। যদি ইয়েস হয় আমি বলবো যদি ইয়েস তাহলে একটা অ্যান্সার হতে পারে, আর যদি নো হয় তাহলে অ্যান্সার হতে পারে আরেকটা। অর্থাৎ আমি যখন প্রশ্ন করলাম তখন প্রশ্নের উত্তর আসতে পারে হয় ইয়েস অথবা নো। ইয়েস আসতে পারে অথবা নো আসতে পারে। ইয়েস হলে আমি বলবো প্রিন্ট প্রিন্ট পজিটিভ, অথবা বলবো এ ইজ পজিটিভ, মানে যেটা বলি না প্রিন্ট এ ইজ পজিটিভ, অথবা এভাবে লিখতে পারি প্রিন্ট এ ইজ পজিটিভ। ইনভার্টেড কমা দিলে হয়, না দিলে হয় প্রিন্ট এ ইজ পজিটিভ। আর যদি নো হয় তাহলে আমি কি বলতে পারি, নো হলে আমি বলতে পারি প্রিন্ট এ ইজ নট পজিটিভ। প্রিন্ট এ ইজ নট পজিটিভ, এ ইজ নট পজিটিভ। তো এইভাবে করে আমি দুইটা অ্যান্সারের জন্য দুইটা উত্তর ঠিক করলাম। আমি জানি 0 থেকে বড় হলে পজিটিভ হবে, আর 0 থেকে বড় না হলে কি হবে, নেগেটিভ হবে, মানে নট পজিটিভ হবে। তো আমি ফার্স্টে লিখলাম প্রিন্ট এ ইজ পজিটিভ, তারপর লিখলাম প্রিন্ট এ ইজ নট পজিটিভ। এখন এই ইজ পজিটিভ চাইলে তুমি ইনভার্টেড কমাতে দিতে পারো। যেহেতু অ্যালগরিদম, আমি আগে বলেছি অ্যালগরিদম হচ্ছে রাফ, মানে আমরা একটা প্রোগ্রাম করার আগের ধাপ, যেটা প্রোগ্রামাররা নিজে নিজে করে যেন প্রোগ্রামটা সে হচ্ছে মানে বুঝতে পারে, বা প্রোগ্রামটা সলভ করার সে একটা রাস্তা নিজে নিজে রাফ করে। এই জন্য হচ্ছে এখানে এখানে এটা খুব সেন্সিটিভ কিছু না। এখানে যদি তুমি তোমার মতো করে লিখতে সমস্যা নাই। স্টেপ 4 এ গিয়ে আমি কি করব, এন্ড করে দিব, মানে আমার প্রোগ্রাম শেষ, কারণ আমার দুইটা মান ইয়েস নো এর অ্যান্সার আমি পেয়ে গেছি। স্টেপ 4 এ আমি বলবো হচ্ছে এন্ড। এই যে অ্যালগরিদম হয়ে গেছে। এটা ছিল অ্যালগরিদম। অর্থাৎ আমরা স্টেপ 1 এ গিয়ে স্টার্ট করলাম, তারপর ইনপুট নিলাম, তারপর আমি জিজ্ঞেস করলাম এ এর মান 0 থেকে বড় কিনা। ইজ দিয়ে হচ্ছে আমরা প্রশ্ন করি। যখনই প্রশ্ন থাকবে তখন আমরা এরকম ইজ ইউজ করব, তখন অ্যান্সার আসতে পারে দুইটা ইয়েস অথবা নো। ইয়েস হলে আমি বলবো পজিটিভ, আর ইয়েস না হলে আমি বলবো হচ্ছে নট পজিটিভ। এই ছিল আমাদের একটা সংখ্যা ধনাত্মক কিনা সেটা নির্ণয় করার কি অ্যালগরিদম ও ফ্লো চার্ট।
স্যার কানেক্টিং এর জন্য কোনো স্টেপ নাই? তো আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে, আমরা এখন দেখেছিলাম যে একটা সংখ্যা ধনাত্মক কিনা তা নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট। তো আমরা এখন অন্য কিছু দেখতে পারি। ধরো আমরা বলতে পারি যে এরকম দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করা, বা বলতে পারি দুইটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যা বের করা, এমন অনেক কিছু করতে পারি আমরা। তো আমরা দেখি আর কি করা যায়, আমাদের এখানে কি আছে আমরা দেখি আমাদের পরের স্লাইডগুলোতে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আছে একটা সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট। একটা সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট। এখন একটা সংখ্যা জোড় কখন হয়? একটা সংখ্যা জোড় বের করার সিস্টেমটা হচ্ছে, একটা সংখ্যা জোড় আমরা তখনই বলি, মানে জোড় তো তোমরা জানো যে 2 4 6 8 10 এগুলো জোড় সংখ্যা। কিন্তু জোড় সংখ্যাটা বের করে কিভাবে অ্যাকচুয়ালি? জোড় সংখ্যা হচ্ছে যে কোনো একটা সংখ্যাকে যদি আমরা, ধরো যে কোনো একটা সংখ্যা আমি ধরলাম 5, যে কোনো একটা সংখ্যাকে যদি 2 দিয়ে ভাগ করা হয়, যে কোনো একটা সংখ্যাকে যদি 2 দিয়ে ভাগ করা হয়, 2 দিয়ে ভাগ করার পরে, যে কোনো একটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করার পরে যদি ভাগশেষ 0 হয়, তখন সেটাকে আমরা জোড় বলি। ধরো আমি 2 কে যদি 5 কে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা লিখতে পারি যে দুইবার আমরা যদি লিখি, দুইবার 2 দুগুণে 4, আমরা লিখলাম 2 দুগুণে 4। এই যে ভাগশেষ হচ্ছে 1, তার মানে আমার এই সংখ্যাটা 5 কখনোই মানে না, জোড় না। আমরা জোড় বিজোড় বের করছি, জোড় না। তাহলে দেখো, যদি কোনো একটা সংখ্যাকে আমরা 2 দিয়ে ভাগ করে দেখি ভাগশেষ 0 আসছে, তার মানে সংখ্যাটা জোড়। আর যদি দেখি ভাগশেষ 0 আসে নাই, তার মানে সংখ্যাটা বিজোড়। তো আমরা যদি এখানে 5 এর পরিবর্তে 4 কে ভাগ করতাম, 4 কে যদি ভাগ করতাম বা 6 কে যদি ভাগ করতাম, তাহলে কিন্তু ডিরেক্ট ভাগ যেত। আমি যদি 2 দিয়ে ভাগ করতাম, তো 2 দুগুণে 4, ডিরেক্ট কিন্তু ভাগ চলে গেল, ভাগশেষ কিন্তু নাই। এখানে ভাগশেষ হচ্ছে 0। যদি কোনো একটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করার পর ভাগশেষ 0 হয়, তাহলে সেটা জোড়। আর যদি ভাগশেষ 0 না হয়, তাহলে সেটা কি, বিজোড়। ভাগশেষ 0 হলে জোড়, আর ভাগশেষ 0 না হয়ে 1 হলে সেটা হচ্ছে বিজোড়। এটা হচ্ছে জোড় বিজোড় বের করার সূত্র। এখন আজকে তোমাদের আমি একটা নতুন চিহ্ন শেখাবো, এটা হয়তো তোমরা কখনো ইউজ করো নাই। এই চিহ্নটা আমি দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলি পার্সেন্ট চিহ্ন। এমনিতে আমরা শতকরার মধ্যে এটা ব্যবহার করি। তো আমরা এই প্রোগ্রামে, সি প্রোগ্রামে এই চিহ্নটাকে একটু অন্য কাজে ব্যবহার করি। এই চিহ্নটা হচ্ছে, এখানে যে ব্যবহার সেটা হচ্ছে ভাগশেষ বের করার জন্য এই চিহ্নটা ব্যবহার করা হয়। এটার নাম হচ্ছে রিমাইন্ডার। এই চিহ্নর নাম হচ্ছে রিমাইন্ডার। রিমাইন্ডার মানে হচ্ছে ভাগশেষ। তো আমরা এই চিহ্ন দিয়ে কি বুঝি, ভাগশেষ বের করা বুঝি। মনে করো আমি তোমাকে বললাম যে 5, দেখো ভালো করে, আমি বললাম তোমাকে 5 ভাগ, ভাগ চিহ্ন দিচ্ছি কিন্তু, 5 ভাগ 2। 5 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? তো তোমরা সবাই জানো যে 5 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়। 5 কে 2 দিয়ে ভাগ করলে হয় 2.5, মানে 2.5, তাই তো? 5 কে 2 দিয়ে ভাগ করলে হয় 2.5, এটা আমরা সবাই জানি। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি ভাগশেষ বের করবো না, আমি হচ্ছে মানে আমি ভাগফল বের করবো না, এটা কিন্তু ভাগফল। 5 কে 2 দিয়ে ভাগ করলে যে 2.5 হয়, এটা হচ্ছে ভাগফল। আমরা ভাগফল বের করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি ভাগশেষ বের করতে। এখন মনে করো আমি 5 কে 2 দিয়ে ভাগ করছি না, আমি হচ্ছে ভাগশেষ চিহ্ন দিলাম কিন্তু। এখন এইখানে কত আসবে, কেউ কি বলতে পারবো আমাকে এখানে কত আসবে? আমি 5 কে 2 দিয়ে ভাগশেষ বের করতে যাচ্ছি, মানে এটাকে রিমাইন্ডার করেছি, আর এখানে আমি ডিভাইড করেছি। কত আসবে কেউ বলতে পারবা? 1 আসবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। 1 আসবে, কারণ হচ্ছে আমরা, হ্যাঁ 1 আসবে কারণ হচ্ছে আমরা দেখেছি যে কোন একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করলে এটা হচ্ছে ভাগফল, আর এই চিহ্ন দিলে আসে হচ্ছে ভাগশেষ। যেমন এখানে আমরা দেখেছি 5 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত আসছে, 1 আসছে। 5 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত আসছে, 1 আসছে। তো আমরা এখানে ভাগশেষ পেয়েছি 1। তার মানে এখানে 5 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত আসবে, 1 আসবে। অর্থাৎ আমাদের এই চিহ্নটা হচ্ছে ভাগশেষ বের করবে। এই চিহ্নটা কাজ হচ্ছে ভাগশেষ বের করা। তো তোমরা এইখানে যে ফ্লোচার্টটা আছে, এটা সবাই একটু লিখে ফেলো তাড়াতাড়ি করে। এখানে যে ফ্লোচার্টটা আছে সবাই একটু তাড়াতাড়ি করে লিখে ফেলো। ফ্লোচার্টটা একটু তাড়াতাড়ি লিখে ফেলো। এখনই ফ্লোচার্টটা লিখে ফেলো সবাই। আর চাইলে এই রাফ টাফ গুলো স্যার নোট করে নিতে। হ্যাঁ বলো। স্যার কন্ডিশন বক্সের ওই জায়গায় ইকুয়ালের ওই জায়গায় দুইটা ইকুয়াল দেয় না? হ্যাঁ, এটা সি প্রোগ্রামের ক্ষেত্রে দেয়।
সি প্রোগ্রামের ক্ষেত্রে আমরা তো এখন রাফ করছি, মানে আমরা অ্যালগরিদম ফ্লোচার্ট তো রাফ করি, রাফের ক্ষেত্রে না দিলে সমস্যা নাই। আমরা সি প্রোগ্রামের সময় অবশ্যই দুইটা ইকুয়াল দিব, যখন সি প্রোগ্রাম করব তখন দেখবো যে দুইটা ইকুয়াল না দিলে এটা কাজ করবে না বা চলবে না। ঠিক আছে? আচ্ছা, তো এইটা হচ্ছে তোমরা যেটা করবা, এইটা একটু তাড়াতাড়ি করে লিখে নাও। আমাদের এখানে যে প্রশ্নটা, আমাদের প্রশ্ন হচ্ছে আমরা কি করতে যাচ্ছি, আমরা হচ্ছে একটা সংখ্যা জোড় না বিজোড়, একটা সংখ্যা জোড় না বিজোড় সেটা আমরা বের করতে চাচ্ছি। একটা সংখ্যা জোড় না বিজোড় সেটা আমরা বের করতে চাচ্ছি। তো একটা সংখ্যা জোড় না বিজোড় সেটা বের করার জন্য আমাদের যে কন্ডিশন সেটা হচ্ছে আমরা দেখব সংখ্যাটাকে 2 দিয়ে রিমাইন্ডার করে ভাগশেষ 0 আসে কিনা। যদি ভাগশেষ 0 আসে তাহলে আমরা বলবো সংখ্যাটা জোড়, আর যদি ভাগশেষ 0 না আসে তাহলে আমরা বলবো সংখ্যাটা জোড় না, সংখ্যাটা হচ্ছে বিজোড়। তো এইখানে আমরা কি করব, ফার্স্ট আমি স্টার্ট করব। স্টার্ট করার পর আমরা ইনপুট নিব, মানে যে কোনো একটা সংখ্যা ইনপুট নিতে হবে। ইনপুট এখানে তুমি এক্স লিখতে পারো, এ লিখতে পারো, বি লিখতে পারো, তোমার ইচ্ছা মতো একটা সংখ্যা লিখবা, ইনপুট এ বি সি কিছু একটা লিখবা। লিখার পর আমি কি করব, আমি প্রশ্ন করব ইজ ইজ আমি যে সংখ্যাটা নিলাম সেটাকে 2 দিয়ে রিমাইন্ডার করলে, 2 দিয়ে রিমাইন্ডার করলে ভাগশেষ কি 0 আসে। এখন সে প্রশ্ন উত্তর দিবে ইয়েস অথবা নো, সে বলবে হ্যাঁ আসে অথবা বলবে না। যদি আমি বলি যে তুমি যদি এরকম পাও যে ভাগশেষ 0 আসে, তাহলে তুমি বলে দিবা যে সংখ্যাটা হচ্ছে ইভেন নাম্বার। ইভেন মানে কি, জোড় সংখ্যা। ইভেন মানে হচ্ছে জোড় সংখ্যা। তো যদি 0 হয়, ইয়েস হওয়া মানে কি, ইয়েস হওয়া মানে ডান দিকে যাবে। ইয়েস হওয়া মানে ডান দিকে যাবে, কারণ আমি এখানে ইয়েস বসিয়েছি। ইয়েস বসানো মানে হচ্ছে ভাগশেষ 0 হয়েছে, অর্থাৎ এই কন্ডিশন যদি ঠিক থাকে তখন আমরা ইয়েস এর দিকে যাব। তো আমি বললাম যে কন্ডিশন ঠিক থাকলে তুমি এদিকে আসো, মানে ইয়েস, ইয়েস হলে এদিকে আসো, আসলে তুমি বলবা এটা হচ্ছে পজিটিভ। আর যদি নো হয়, অর্থাৎ 0 যদি না আসে, তাহলে তুমি বলবা সংখ্যাটা পজিটিভ না, সংখ্যাটা হচ্ছে নেগেটিভ। সংখ্যাটা পজিটিভ না, সংখ্যাটা কি হবে, নেগেটিভ হবে। তো এরকম করে আমরা কি করলাম, আমরা হচ্ছে একটা সংখ্যা নিলাম ফার্স্টে, নেওয়ার পর এটা আমরা কন্ডিশন চেক করলাম যে যদি সংখ্যাটাকে আমরা 2 দিয়ে ভাগ করে দেখি ভাগশেষ 0, তাহলে আমরা ইয়েস হলে বলবো সংখ্যাটা ইভেন মানে জোড় সংখ্যা। আর সংখ্যাটা যদি 2 দিয়ে ভাগ করার পরে 0 না আসে, তাহলে আমরা বলবো অড, অড নাম্বার। অড নাম্বার মানে বিজোড় সংখ্যা। এখন আমরা দেখলাম যে রেজাল্ট এখানে দুইটা ডিরেকশন এসেছে, এখানে একটা অডের ক্ষেত্রে একটা এসেছে, ইভেনের ক্ষেত্রে একটা এসেছে। আমরা তো এইটুকু শিওর যে জীবনে কখনো রেজাল্ট দুইটা আসবে না, এমন কোনো সংখ্যা নাই যেটা জোড় ও বিজোড়। রেজাল্ট আসবে সবসময় হয় ইভেন, না হলে হয় অড, যে কোনো একটা আসবে। তো এই দুইটা লাইনকে আমরা কানেক্ট করে দিব কানেক্টরের সাহায্যে, দিয়ে আমরা এন্ডে পাঠাবো, দিলে আমাদের কাজ শেষ। তো এটার অ্যালগরিদম আশা করি তোমরা লিখতে পারবা, কারণ আমরা অ্যালগরিদম লেখা শিখেছি। অর্থাৎ এখানে আমরা গিয়ে ইনপুট নিব ফার্স্টে, ইনপুট নেওয়ার পর আমরা কন্ডিশন চেক করব ইয়েস নো দিয়ে। ঠিক আছে, তো আমরা এটার অ্যালগরিদম লিখে ফেলি। অ্যালগরিদমে গিয়ে আমরা কি করব, স্টেপ 1 এ গিয়ে আমরা লিখব, স্টেপ 1 এ গিয়ে আমরা লিখব স্টার্ট। স্টেপ 1 এ গিয়ে আমরা লিখব হচ্ছে স্টার্ট। স্টেপ 2 তে গিয়ে আমরা লিখব কি, স্টেপ 2 তে গিয়ে আমরা লিখব ইনপুট। ইনপুট হচ্ছে আমি যদি এখানে যেহেতু এক্স নিয়েছি তাই মিলানোর জন্য আমি লিখলাম ইনপুট এক্স, তুমি চাইলে এও নিতে পারো। আমরা লিখলাম ইনপুট এক্স, যেহেতু আমরা ইনপুট এক্স নিয়েছিলাম তাই লিখলাম ইনপুট এক্স। তোমরা এটা নিজেরা করে ফেলো, হ্যাঁ এটা নিজেরা করে ফেলো। আচ্ছা, তারপর আমরা কি করব, আমরা তারপরে যেটা করব সেটা হচ্ছে আমাদের যে ইয়েটা ছিল, আমাদের আমাদের যে কাজটা সেটা কি। আচ্ছা, ইভেন মানে জোড় সংখ্যা, একজন প্রশ্ন করেছে ইভেন মানে জোড় সংখ্যা, জোড় সংখ্যা বোঝায়, আর অড মানে বিজোড় সংখ্যা। অর্থাৎ জোড় শব্দটাকে ইংলিশ করলে হয় ইভেন, আর বিজোড় শব্দটাকে ইংলিশ করলে হয় অড। যেহেতু আমরা ফ্লোচার্ট গুলো ইংলিশে লিখছি, তার মানে শব্দগুলো ইংলিশে লেখা উচিত। ইভেন মানে জোড় সংখ্যা, অড মানে বিজোড় সংখ্যা। তো স্টেপ 3 থেকে আমরা প্রশ্ন করব ইজ ইজ এক্স পার্সেন্ট 2, মানে পার্সেন্ট মানে রিমাইন্ডার, 2 ইকুয়াল 0। একটু আগে একজন প্রশ্ন করেছে যে এখানে আমরা দুইটা ইকুয়াল দেই না। কথা হচ্ছে যে আমরা যখন অ্যালগরিদম করি তখন একটা ইকুয়াল দিলেই চলবে, বা ফ্লোচার্ট যখন করি তখন একটা ইকুয়াল দিলেই চলবে। কিন্তু যখন তুমি সি প্রোগ্রাম করবা তখন কিন্তু তোমাকে দুইটা ইকুয়াল দিতে হবে। কারণটা হচ্ছে সি প্রোগ্রামে যখন কন্ডিশন অ্যাপ্লাই করা হয়, কন্ডিশনের সময় ইকুয়াল মানে মানে কন্ডিশনের সময় দুইটা ইকুয়াল দিতে হয়। আমরা সি প্রোগ্রাম করার সময় এটা দেখবো। তো এখানে আমি দুইটা ইকুয়াল দিলাম, দুইটা দিলে কোনো সমস্যা নাই, একটা দিলে কোনো সমস্যা নাই, অ্যালগরিদম ফ্লোচার্টে কোনো সমস্যা নাই। কিন্তু সি প্রোগ্রামে এটা একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়াবে কিন্তু যদি তুমি দুইটা ইকুয়াল না দাও। তাহলে আমরা দুইটা ইকুয়াল দিয়ে প্র্যাকটিস করা শুরু করলাম। ঠিক আছে, ইয়েস হলে আমি কি বলবো, প্রিন্ট ইভেন। ইভেন মানে জোড়। যদি ভাগশেষ 0 হয় তাহলে আমি তাকে বলে দিলাম যে তুমি জোড় সংখ্যা। আর যদি ভাগশেষ 0 না হয় তাহলে আমি তাকে বললাম যে তুমি হচ্ছে বিজোড় সংখ্যা।
তাই আমি তাকে প্রিন্ট করে বললাম যে তুমি হচ্ছে অড আর তুমি হচ্ছে ইভেন। করার পরে আমার কাজ শেষ। এখন আমি কি করব, পরের ধাপে চলে যাব। স্টেপ 4 এ গিয়ে আমি এন্ড করে দিব। স্টেপ 4 এ গিয়ে আমরা এন্ড করে দিব, দিলেই আমাদের এটার কাজ শেষ। অর্থাৎ আমরা কি করলাম, প্রথমে ইনপুট নিলাম একটা সংখ্যা x, তারপর সংখ্যাটাকে আমরা ভাগ করলাম, মানে ভাগশেষ বের করার জন্য 2 দিয়ে রিমাইন্ডার করলাম। ভাগশেষ যদি 0 আসে আমি বলবো ইভেন, যদি ভাগশেষ 0 না আসে তাহলে আমি বলবো হচ্ছে অড, মানে ইভেন না, মানে বিজোড়। তারপর আমরা এন্ড করে দিলাম। তো আমাদের ফার্স্ট 40 মিনিট শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেলে আমরা ইনশাআল্লাহ আবার জয়েন করবো এখনই। আমরা জাস্ট 5 মিনিট একটা ব্রেক নিব। সবাই আমরা 5টা 15-এর মধ্যে জয়েন করে ফেলবো, মানে এখন ক্লাসটা কেটে গেলে আমরা 5টা 15-এর মধ্যে জয়েন করে ফেলবো। তো তোমরা হচ্ছে এটা একটু ভালো করে দেখো। জাস্ট আমরা লাস্ট যে দুইটা অ্যালগরিদম ফ্লোচার্ট করলাম, এটা একটু ভালো করে দেখো। আমরা ব্রেকের পর আমরা আবার ইনশাআল্লাহ নতুন একটা প্রোগ্রাম নিয়ে আসবো, ঠিক আছে? তো এটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো মোবাইলে অথবা লিখে নাও।